হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সিইউ এ ইউনিট কোশ্চেন ব্যাংক সলভ সিরিজে সকলকে স্বাগতম। আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সিইউতে আসা বিগত 10 বছরের কোশ্চেনসমূহ সমাধান করার ট্রাই করব এবং তার পাশাপাশি অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ বেসিক ও শর্টকাটসমূহ আলোচনা করব। এই ভিডিওতে আমরা 200-এরও বেশি এমসিকিউ সলভ করব এবং তার পাশাপাশি সিমিলার যে থিওরিগুলো আছে সেগুলো একটু দেখার ট্রাই করব এবং এগুলোর মাধ্যমে আশা করা যায় সামনে যে এক্সাম আছে সেখানে ভালো পরিমাণে কমন পড়বে। কেননা সিইউতে দেখা যায় যে বিগত বছরের কোশ্চেন ব্যাংক সলভ করে গেলে বেশ ভালো রকম আইডিয়া করা যায় যে কীরকম কোশ্চেন আসবে। আমাদের এই সিরিজে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির পাশাপাশি বাংলাও দেওয়ার ট্রাই করব। অ্যান্ড তোমরা যদি এই ভিডিওগুলো দেখে একটু উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, কেননা এই ভিডিওগুলো তৈরি করতে আমার অনেক বেশি এফোর্ট দেওয়া লাগে। তাহলে প্রথম প্রশ্ন আসছে আমাদের গুণগত রসায়ন থেকে, কোন মৌলের প্রকৃতিতে কোনো আইসোটোপ নেই? আইসোটোপ প্রকৃতিতে নেই। এখানে অপশানে আছে পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস এবং ক্লোরিন। এখন দেখো ভাইয়া, এখানে এই 4টা অপশনের মধ্যে আমরা সোডিয়ামের কোনো আইসোটোপ সম্বন্ধে কিন্তু আমরা জানি না। এই যে সোডিয়াম, এটা সম্পর্কে কিন্তু আমরা কোনো আইসোটোপ জানি না। তোমরা মনে রাখবা, প্রকৃতিতে সোডিয়াম এবং যে অরাম মানে গোল্ড, এই দুইটার কোনো আইসোটোপ পাওয়া যায় না। বাকি তুমি ফসফরাস বলো, পটাশিয়াম বলো এবং ক্লোরিন বলো, ক্লোরিনটা তো অনেক পরিচিত আমরা, তো এগুলার আইসোটোপ পাওয়া যায়। তাহলে কি বললাম? সোডিয়াম এবং স্বর্ণ বা গোল্ড, এই দুইটার কোনো কি থাকে না? আইসোটোপ প্রকৃতিতে নাই। তাহলে অ্যান্সার হবে কি? কিসের আইসোটোপ প্রকৃতিতে নাই? অ্যান্সার এ। কিসের আইসোটোপ প্রকৃতিতে নাই? অ্যান্সার বি, সোডিয়াম। ওকে, নেক্সট কোশ্চেন। n = 4, l = 3 কক্ষপথের অরবিটাল সংখ্যা কত? ভাইয়া, n = 4, n মানে আমরা জানি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন যদি n = 4, l = 3 হয়, অরবিটাল সংখ্যা কত? ভাইয়া, আমরা একটা সূত্র জানি যে কোনো কিছুর অরবিটাল সংখ্যা নির্ণয় করে হচ্ছে 12 + 1 দিয়ে। কোনো একটা কক্ষপথের অরবিটাল সংখ্যা নির্ণয় করে 12 + 1 দিয়ে। এখানে l এর মান হচ্ছে 3, তাহলে অঙ্কটা হবে 2 × 3 + 1, অর্থাৎ 3 × 2 = 6 + 1 মানে 7। তাহলে অ্যান্সার হবে 7। বুঝতে পারছি আশা করি। আমরা একই সাথে এখানে কোন অরবিটাল সংখ্যা বলছে, এখানে যদি কোনো একটা কক্ষপথের অরবিটাল না বলে ইলেকট্রন সংখ্যা বলতো, তাহলে আমরা 12 + 1 এর সাথে আমরা 2 গুণ করে দিতাম এবং তখন সূত্রটা হতো 2 × 12 + 1। এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা বললে 2 দ্বারা গুণ, আর না বললে শুধুমাত্র 12 + 1। বেরিয়াম সালফেটের বর্ণ কীরকম? আচ্ছা ভাইয়া, তোমরা মনে রাখবা যে সালফেট যেখানে আছে, এই যে সালফেট যেখানে আছে, এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা সাদা হয়ে থাকে, সাদা। কিন্তু এই যে আমাদের, এটা তো মেইন না, আমাদের এই বিক্রিয়া যে দুইটা মূলকের বিক্রিয়া বইয়ে আসছে, মানে মূলত আমাদের লাগে সালফেট এবং কার্বনেট এর যে বিক্রিয়া, তাহলে এখানে অ্যান্সার কী হবে? হোয়াইট, সাদা। এই যে এখানে বিক্রিয়াটা দেওয়া আছে, সালফেট আয়ন আমাদের বেরিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করে বেরিয়াম সালফেট, যেটা সাদা অতক্ষেপ পড়ে এবং করে। শিক্ষা পরীক্ষায় বর্ণহীন কোনটি? আচ্ছা ভাই, দেখো, আমাদের শিক্ষা পরীক্ষা সম্পর্কে আমরা একটু পড়াশোনা করে নিই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে শিক্ষা পরীক্ষা কী? প্রথম কথা হচ্ছে যে আমরা অনেক ধরনের বিভিন্ন ধরনের মৌল, যেমন সোডিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, এগুলা কী করি? আমরা শিক্ষা পরীক্ষার মাধ্যমে তাদের বর্ণ চেঞ্জ হয় কিনা তা আমরা দেখি। প্রথমে কী করি? সেগুলা কোনো একটা নির্দিষ্ট ধাতু HCl এর মধ্যে ডুবিয়ে তারপরে আমরা বুনসেন বার্নারের মধ্যে ধরি। এখন কথা হচ্ছে ভাইয়া, বুনসেন বার্নারের মধ্যে যখন কোনো একটা, ধরো একটা পরমাণু দেওয়া হলো সোডিয়াম, তখন সোডিয়াম কি করবে? তার যে একটা ইলেকট্রন আছে, সে নিম্ন শক্তি স্তর হতে উচ্চ শক্তি স্তরে যাবে। এখন এই নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার সময় সে শক্তি শোষণ করবে। এখন এই যে শক্তি শোষণ করলো, সে যখন আবার শক্তি ত্যাগ করে নিচের শক্তি স্তরে আবার আসতে চাইবে, তখন সে কিছু পরিমাণ শক্তি বিকিরণ করবে এবং এই বিকিরণের সময় তার কিছু পরিমাণ আলো নিঃসরিত হবে। ওকে, সো এখন কথা হলো যে আমাদের সবাই কিন্তু এই কাজটা করে না, যারা অনেক বেশি স্টেবল, তাদেরকে কিন্তু শক্তি দিলেও তারা অন্য শক্তি স্তরে যায় না। ওকে, আমরা মনে রাখবো আমাদের যে বেরিলিয়াম আছে এবং ম্যাগনেসিয়াম,
এই দুইটা অনেক বেশি স্টেবল। ওকে, এই দুইটার আয়নীকরণ শক্তি অনেক বেশি, তাই এই দুইটাকে আয়নে পরিণত করতে হলে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। এজন্য এই দুইটা শিখা পরীক্ষায় কোনো ধরনের বর্ণ প্রকাশ করে না, অর্থাৎ এরা যে ইলেকট্রন যে শক্তি গ্রহণ করে উপরের শক্তি স্তরে যাবে, এটা কখনই তারা করে না। ওকে, সো বুঝতে পারলাম, হোপফুলি তোমরা অনেকে জানো এগুলা, যে বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম কি করে না, শিখা পরীক্ষায় কোনো বর্ণ দেয় না। ওকে, বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় কোনো বর্ণ দিবে না, অর্থাৎ শিখা পরীক্ষায় বর্ণহীন কোনটা, বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম। ওকে, এখানে দেখো লেখা আছে বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম পরমাণুগুলো তুলনামূলকভাবে ক্ষুদ্র হওয়ায় তাদের নিউক্লিয়াস দ্বারা ইলেকট্রন দৃঢ়ভাবে আকৃষ্ট থাকে। তাই শিখা পরীক্ষায় উক্ত পরমাণু আয়নের বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে উন্নীত হয় না, ফলে তার শিখা পরীক্ষার বর্ণ প্রদর্শন করে না। ওকে, আসো, তড়িৎচুম্বকীয় বিকিরণের দৃশ্যমান অঞ্চলের তরঙ্গদৈর্ঘ্য সীমা কত? আচ্ছা, সো দৃশ্যমান অঞ্চলের তরঙ্গদৈর্ঘ্য সীমা আমরা সবাই জানি 380 থেকে 780 ন্যানোমিটার, 380 থেকে 780 ন্যানোমিটার। এখানে দেখো বেনি আসহ কলা সবগুলো, অর্থাৎ ইংরেজিতে বিপজিওর সবগুলোরই ন্যানোমিটার ইয়া দেওয়া আছে। তোমরা যারা চাও এগুলো মুখস্থ করতে পারো, বাট সেউতে দেখি নাই যে মানে আরও ভিতরে গিয়ে, অর্থাৎ বেগুনির কি নীলের কি এগুলো আসতে, বাট পরীক্ষা কিন্তু অনেক পরীক্ষা কিন্তু আসে, অনেক অ্যাডমিশন টেস্টে এগুলো মানে অন্য যেগুলো আছে সেগুলোতে এসে থেকে তোমরা সেগুলো এটা পড়ে রাখতে পারো যারা আগে থেকে পারো। আর না পারলে কী করবা তোমরা, এই যে এগুলো বাসায় একবার লিখে প্র্যাকটিস করবা। আমার এগুলো মনে থাকতো না, আমি পরীক্ষায় যাওয়ার আগে 2-3 দিন আগে কী করতাম, বারবার একবার দেখে যেতাম, যেমন 380 থেকে 424, 424 থেকে 450। অনেকে আবার মানে অ্যাকুরেট নাম্বার না নিয়ে একটু আশেপাশে নাম্বার নেয়, যেমন 425 ধরে এটাকে, তারপর 450 ধরে। তো যে যেভাবে পারো তোমরা জাস্ট লিখে লিখে প্র্যাকটিস করলে আশা করি হয়ে যাবে। বেনি আসহ কলা সবগুলো সিরিয়ালি লিখে লিখে প্র্যাকটিস করবে। ওকে, আচ্ছা, বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি। আচ্ছা ভাইয়া, যখন কোনো একটা পরমাণু, অর্থাৎ কোনো একটা পরমাণু যখন একটা অণু গঠন করে, তখন তখন সে কিন্তু ছোটাছুটি অত একটা করতে পারে না, সে কিন্তু তার ছোটাছুটি অত একটা করতে পারে না। তাই কি হয়, তার যে গতিশক্তি কম হয়, অর্থাৎ তার যে শক্তি সেটা কম হয়। কিন্তু সে যখন বিচ্ছিন্ন অবস্থায় থাকে সে অনেক বেশি ছোটাছুটি করতে পারে, তার অনেক বেশি গতিশক্তি বেড়ে যায়, এবং সে যখন তাপ পায়, আমরা জানি তাপ গ্রহণ করে সে আরও বেশি ছোটাছুটি করতে পারে। অর্থাৎ কখন সে শক্তি মানে গ্রহণ করে, যখন সে বিচ্ছিন্ন অবস্থায় থাকে তখন মূলত সে বেশি শক্তি থাকে তার। এখন বলতেছে বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি যুক্ত অবস্থার চাইতে কম না, যুক্ত অবস্থার চাইতে বেশি হবে, যুক্ত অবস্থার চাইতে অধিক, ইয়েস, বি নাম্বার। অর্থাৎ বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি যুক্ত অবস্থার চাইতে বেশি হবে। ওকে, আইসোটোন বলতে কি বোঝায় পরমাণুর? তাহলে আমরা সবাই জানি, এখানে কয়েকটা ইম্পর্টেন্ট, যে আইসোটোন কাকে বলে, আইসো বার কি, আইসো বার, তারপর আইসোটোপ, এগুলো আমরা সবগুলো জানি। এখন কি হয়েছে, আইসোটোন মানে কি জানি, আইসোটোন হচ্ছে নিউট্রন সংখ্যা সমান। টোনের ন দিয়ে আমরা মনে রাখি যে নিউট্রন সংখ্যা যেটা, এটা হচ্ছে সমান। সো নিউট্রন সংখ্যা সমান হলে তাকে আমরা বলি কি, আইসোটোন। যদি আইসোটোপ হয় তাহলে হবে পারমাণবিক সংখ্যা সমান, যদি আইসো বার হয় তাহলে হয় ভর সংখ্যা সমান, বার ভর, টোপ পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, এগুলো জানি আমরা। ওকে, এখন হাইড্রোজেনের আইসোটোপ কয়টা? 3টা, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম এবং, আমি উল্টাপাল্টা বলতেছি, প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। ওকে, সেগুলো কিন্তু আমরা একটু দেখে রাখবো। একটি পরমাণুর তৃতীয় অরবিটে ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, এই যে একটু আগে আলোচনা করতেছিলাম যে কোনো একটা পরমাণু, কোনো একটা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা আমরা নির্ণয় করি যে 2n² সূত্র দিয়ে। এখন অনেকে বলতে পারে ভাইয়া কোনো একটা শক্তি স্তরে এই সব শক্তি স্তরে তো n² সূত্র মানে না, তাহলে আমরা এটা কেন দিব? ভাইয়া এটা না মানলেও যখন সর্বপ্রথম আমরা কোনো একটা মানে অরবিটের বা শক্তি স্তরের শক্তি আমরা 2n² সূত্র দিয়ে, সাধারণ সূত্র এটা, এই জন্য এটা দিয়ে বের করতে পারি, তাই আমরা সাধারণত এটা দিয়ে বের করব। ওই 288 ওই এখানে হবে না। সো এখানে দেখো 2n² সূত্র দিয়ে যদি আমরা এখানে করি, তাহলে 2n² সূত্র দিয়ে যদি করি তাহলে এটা হয় 2 ইন্টু n, এখানে n এর মান যেহেতু তৃতীয় অরবিটে n এর মান 3, তাহলে 3², তাহলে 2 ইন্টু 3², 3 3 9, সরি হ্যাঁ 3 3 9, 9 2 18, অর্থাৎ এখানে যে ইলেকট্রন পরমাণুর তৃতীয় শক্তি স্তরে যে ইলেকট্রন থাকতে পারে সেটার অ্যান্সার হচ্ছে 18টি। ওকে, সেটার অ্যান্সার হচ্ছে কি 18টি। ওকে, এখন যদি বলে যে কোনো একটা অরবিটের ইলেকট্রনের জায়গায় না বলে যদি অরবিটাল যায়, তাহলে এটা 2 দিয়ে ভাগ হয়ে যাবে। ওকে, অরবিটে ইলেকট্রনের কথা না বলে যদি অরবিটাল যায় তাহলে 2 দিয়ে ভাগ হয়ে যাবে। কেন হয়ে যাবে, বা মানে 2
2n স্কোয়ার জায়গায় সেটা n স্কোয়ার হবে। ওকে, 2 দ্বারা ভাগ মানে কি 2n স্কোয়ারের জায়গায় n স্কোয়ার হওয়া, কারণ কি মানে একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে। ওকে, পরমাণুর নিউক্লিয়াসে থাকে কি? আচ্ছা, আমরা জানি নিউক্লিয়াসে থাকে কি, শুধুমাত্র নিউট্রন না, প্রোটন ও নিউট্রন থাকে পরমাণুর নিউক্লিয়াসে। ওকে, নিম্নলিখিত কোন কণার ভর সবচেয়ে কম? আচ্ছা ভাইয়া, এখানে দেখো প্রোটন আছে, আলফা কণা আছে। আচ্ছা, আলফা কণার ভর এখানে সবচেয়ে বেশি। যেমন আলফা কণা হচ্ছে, আমরা আলফা কণা কাকে বলি? আমরা আলফা কণা বলি হিলিয়াম 2+ কণাকে। আলফা কণা কাকে বলি? হিলিয়াম 2+ কণাকে, এবং যার ভর হচ্ছে 4 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। ওকে, এবং প্রোটন, প্রোটন আমরা বলি এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনকে মূলত আমরা প্রোটন বলে থাকি, যে এক, শুধুমাত্র প্রোটন, প্রোটনের কারণে ভর। এবং নিউট্রন একইভাবে, তার নিউট্রনেরও ভর আছে। যেমন আমি যদি x দিয়ে প্রকাশ করি, নিউট্রনের ভর 1 এবং প্রোটন সংখ্যা কি 0। এবং ফোটন, আমরা জানি ফোটনের কোনো ভর নাই, অর্থাৎ আলোর ভর প্রায় 0 ধরা হয়, তাই না? আলোর ভর প্রায় 0 ধরা হয়, তাহলে এখানে অ্যান্সার কি হবে? ফোটন। কোন কোনার ভর সবচেয়ে কম? এখানে অ্যান্সার হবে ফোটন। ওকে, আইসোবার বলতে কি বোঝায়? যে একটাকে বললাম যে যখন আইসোবার বলছে সেহেতু এখানে হবে কি ভর সংখ্যা। ওকে, এই যেখানে বলা আছে যে আইসোটোপে, কোন একটা আইসোটোপে পরমাণুর প্রোটন সংখ্যা, আইসোটোপে কি হয়? প্রোটন সংখ্যা। এবং একই, এবং আইসোবারে পরমাণু ভর সংখ্যা, আইসোবারে ভর সংখ্যা, আইসোটোনে নিউট্রন সংখ্যা সমান হয়। ওকে, নেসলার বিকারক কি? আচ্ছা, নেসলার বিকারক হচ্ছে ভাইয়া পটাশিয়াম আয়োডো মার্কিউরেটের সাথে ক্ষারীয় সোডিয়াম অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, কি বললাম? K2HgI4 এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড, আবারও বলি, ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে পটাশিয়াম আয়োডো মার্কিউরেটের যে দ্রবণ, সেটাকে আমরা বলতেছি নেসলার বিকারক। অর্থাৎ নেসলার বিকারক হওয়ার জন্য অবশ্যই আমাদের এখানে ক্ষারীয় কোনো উপাদান লাগবে, আমাদের অবশ্যই একটা ক্ষারীয় উপাদান লাগবে। ওকে, শুধুমাত্র K2HgI4 দিয়ে কিন্তু হবে না, শুধুমাত্র K2HgI4 দিয়ে হবে না, সাথে এখানে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকতো তাহলে নিতাম, তাহলে এখানে বি নাম্বারটা অ্যান্সার আছে, তাহলে বি নাম্বারটা অ্যান্সার হবে। এখন এটা হবে না কেন ভাইয়া? এখানে কিন্তু K2HgI4 লাগবে, নেসলার বিকারক হওয়ার জন্য K2HgI4 হওয়া লাগবে, এটা কিন্তু এখানে নাই, এখানে শুধুমাত্র KHgI4 আছে। ওকে, তাহলে ক্ষারীয় কোনো উপাদান লাগবে, যেটা বি নাম্বারে ঠিক আছে। ওকে, সো নেসলার বিকারক কাকে বলা হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্ষারীয় পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট এর দ্রবণ। এরপর আসি, নাইট্রেট অ্যানায়নে কয়টি ইলেকট্রন রয়েছে? আচ্ছা ভাইয়া দেখো, প্রথম কথা হচ্ছে এই যে নাইট্রেট, নাইট্রেট মানে কি এই সংজ্ঞা, এটা যদি না জানি তাহলে তো হবে না। NO3, নাইট্রেট হচ্ছে NO3 মাইনাস, আর নাইট্রাইট হচ্ছে NO2 মাইনাস। ওকে, এখন নাইট্রেট অ্যানায়নে কয়টি মানে ইলেকট্রন রয়েছে এটা জানতে চাইছে। এখন নাইট্রেট অ্যানায়নে কয়টি ইলেকট্রন আছে? এখন প্রথম কথা হচ্ছে নাইট্রোজেন, ইলেকট্রনের কথা বলছে, তো মাইনাস মানে কি? মাইনাস মানে একটা বেশি। ওকে, সো নাইট্রেট এখানে নিচে দেয়া আছে, আমরা মানে নাইট্রোজেন কত? নাইট্রোজেন হচ্ছে 7, অক্সিজেন হচ্ছে 16, অক্সিজেন হচ্ছে 8, 7 আর 8 এই যে এখানে দেওয়া আছে। 7 হচ্ছে কি? 7 হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন হচ্ছে 8, এবং অক্সিজেন কয়টা আছে? 3টা, 3 8 24, 7 প্লাস 3 8 24 প্লাস 1, 24 আর 1 25, 25 আর 7 32। ওকে, এভাবে অ্যান্সারটা বের করতে হবে। এখন এখানে যদি নাইট্রেট বলতো আমরা এখানে NO2 বসাইতাম, আর নাইট্রাইট বললে NO2 বসাইতাম, এখানে তো নাইট্রেট বলছে, এখানে এই যে নাইট্রেট বলছে তাই এখানে NO3 বসছে, আর নাইট্রাইট হইলে NO2 বসাইতাম। ওকে, সো অ্যান্সার কত? 32। আচ্ছা,
বলতেছে PbCl2 যৌগটি গরম পানিতে অদ্রবণীয়, ঠান্ডা পানিতে দ্রবণীয়, ঠান্ডা পানিতে, আচ্ছা এখন দেখো এটা একটা ধাতু না, সো এই ধাতুটা কি গরম পানিতে অদ্রবণীয় হবে? না, যখন মানে গরম পানি হবে এটাতে দ্রবণীয় হয়ে যাবে। ঠান্ডা পানিতে দ্রবণীয়, আচ্ছা ঠান্ডা পানিতে কি দ্রবণীয় হবে? সে তো গরম পানিতে দ্রবণীয় হবে। আচ্ছা, ঠান্ডা পানিতে অদ্রবণীয়, ওকে, ঠান্ডা পানি, গরম পানি তো না, ঠান্ডা পানি, তাহলে কি হবে? অদ্রবণীয়, ওকে, এটা হবে অ্যান্সার। ওকে, হাইড্রোজেনে কতটি আইসোটোপ রয়েছে? আমরা জানি হাইড্রোজেনের 3টি আইসোটোপ রয়েছে। ওকে, তো হাইড্রোজেনের 3টি আইসোটোপ কী কী? প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এখন প্রোটিয়ামের ভর 1, ডিউটেরিয়ামের 2, ট্রিটিয়ামের 3। এখন প্রোটন সংখ্যা কার কত? প্রোটিয়ামের 1, ডিউটেরিয়ামেরও 1, ট্রিটিয়ামেরও 1, কিন্তু এখানে যেটা আসে বেশিরভাগ নিউট্রন সংখ্যা। দেখো প্রোটিয়ামে কিন্তু কোনো নিউট্রন সংখ্যা নাই, ডিউটেরিয়ামে একটা নিউট্রন সংখ্যা আছে, কীভাবে বুঝলাম? 2 থেকে 1 বিয়োগ দিলাম। ট্রিটিয়ামে 2টা নিউট্রন আছে, কীভাবে বুঝলাম? 3 থেকে 1 বিয়োগ দিলাম। ওকে, তাহলে প্রোটিয়ামে কোনো নিউট্রন নাই, ডিউটেরিয়ামে একটা, এবং ট্রিটিয়ামে 2টা নিউট্রন রয়েছে। এখন দেখছো সেম ইয়া থেকে আসছে। ডিউটেরিয়ামের নিউট্রন সংখ্যা কত? আচ্ছা, ডিউটেরিয়ামের নিউট্রন সংখ্যা আমরা বলছিলাম ডিউটেরিয়াম মানে 2 নাম্বার, প্রথমটার মানে নিউট্রন সংখ্যা নাই, তার মানে দ্বিতীয়টার আছে। কয়টা আছে? একটা আছে। ওকে, আচ্ছা ভাইয়া দেখো 17 নাম্বার, নিচের কোনটিতে সর্বাধিক বিজোড় ইলেকট্রন রয়েছে? আচ্ছা ভাইয়া, এটা যদি তোমরা নিজেরা বাসায় দেখো যে ফেরাসের কী হয়, ফেরাস 2+-এর কী হয়, ফেরাস 3+-এর কী হয়, তাহলে আগে থেকে দেখলে সুবিধা হবে। এখানে কিছু করা আছে, দেখো এখান থেকে আমরা দেখাই দিই। এখানে দেখো ম্যাগনেসিয়াম, এটা হয়তো বা অন্য ইয়া থেকে তুলছে, সেজন্য এরকম আসছে। ভাই দেখো এখানে অ্যান্সার কিন্তু ফেরাস 3+ হবে। কেন হলো ফেরাস 3+? দেখো ভাইয়া এখানে এই যে এখান থেকে 10, এখান থেকে অতিরিক্ত আর্গন, সো আর্গনের পর জানি আমরা 4s একটা থাকে, 4s 2টা থাকে। তো এখানে কি হয়েছে? 4s 2টা গেছে এবং এখানে 6টা ছিল, এখানে 6টা ছিল। ওকে, ওই সো এখানে কয়টা ছিল? 6টা ছিল এবং এখানে 2টা। তো তারপর কি হয়েছে? এই 4s থেকে 2টা এবং এখান থেকে একটা চলে গিয়েছে, চলে যাওয়ার পর এখানে 5টা রয়ে গেছে। ওকে, আর আমরা জানি ডি অরবিটালে সরি মানে ডি উপশক্তি স্তরে 5টা অরবিটাল আছে। এখন ওই 5টা অরবিটালে কি হয়? ডি অরবিটালে যে 5টা ডি উপশক্তি স্তরে যে 5টা অরবিটাল আছে, ওই 5টা অরবিটালে আমরা জানি হুন্ডের নিয়ম অনুযায়ী, হুন্ডের নিয়ম আমাদের কি বলে? যে প্রথমে বিজোড় হিসাবে এবং সেইম দিকে স্পিন আকারে ইলেকট্রনগুলো বসবে। তাহলে 1, 2, 3টা বসলো, তাহলে 5টা। তাহলে সর্বাধিক ডি অরবিটালে কয়টা ইয়া বসতে পারে? ডি উপশক্তি স্তরে 5টা অরবিটালে সর্বাধিক একটা একটা করে মোট 5টা ইলেকট্রন যেতে পারে। তাহলে এখানে সর্বাধিক বিজোড় ইলেকট্রন সংখ্যা কত? 5। তাহলে এখানে যে আমাদের 3টা অপশন দেয়া আছে, মানে ফেরাস এবং ফেরাস 2+, ফেরাস 3+, এগুলোর মধ্যে অ্যান্সার হবে ফেরাস 3+, কারণ ফেরাস 3+-এ সর্বাধিক ডি উপশক্তি স্তরে 5টি ইলেকট্রন অযুগ্ন অবস্থায় আছে। তাহলে এখানে সর্বাধিক বিজোড় ইলেকট্রন সংখ্যা কত? ফেরাস 3+, মানে ইলেকট্রন রয়েছে ফেরাস 3+। নেক্সট, আচ্ছা এখানে একটা সমীকরণ দেওয়া আছে, ল্যামডা ইজ ইকুয়াল টু H/mv। ওকে, আচ্ছা ভাইয়া আমাদের বই কিন্তু কতগুলো সূত্র আছে, E ইজ ইকুয়াল টু H নিউ, তারপর শ্রোডিঞ্জারের মানে অনিশ্চয়তার একটা সূত্র আছে, তো সেই সূত্রগুলো আমাদেরকে একটু দেখে রাখতে হবে। সো এই সূত্রটা কার? এই সূত্রটা হচ্ছে ডি ব্রগলির সূত্র। ওকে, এই সূত্রটা হচ্ছে কার? ডি ব্রগলির সূত্র। বলবিদ্যার সমীকরণ না, ইজ ইকুয়াল টু mc², এটা তো না, তাই না? সো আচ্ছা এখানে ইয়া দেওয়া আছে, আমরা একটু দেখে নিই। ওকে, ডি ব্রগলির সমীকরণ হচ্ছে কি, ল্যামডা ইজ ইকুয়াল টু H/P বা H/mv। বোরের মতবাদ কি? mvr ইজ ইকুয়াল টু nh/2π, mvr ইজ ইকুয়াল টু nh/2π। আইনস্টাইনের ভরশক্তির সমীকরণ কি? হচ্ছে E ইজ ইকুয়াল টু mc²। আর যে তরঙ্গ বলবিদ্যার, শ্রোডিঞ্জারের তরঙ্গ বলবিদ্যার এই সমীকরণটা আছে। এবং এছাড়া আমরা জানি যে একটু আগে আমরা শ্রোডিঞ্জার বলছিলাম, ওটা হবে হাইজেনবার্গের অনিশ্চয়তার সূত্র। হাইজেনবার্গের অনিশ্চয়তার সূত্রটা আমরা বই থেকে একটু দেখে রাখবো, অ্যান্ড আমরাও সামনে দেখবো, সমস্যা নাই। দ্রবণে কপার 2+ আয়নের পরীক্ষার জন্য প্রয়োজন। আচ্ছা আমরা মনে রাখবো যে এখানে কয়েকটা দেখো, নেসলার বিকারক তো না, নেসলার বিকারক তো মানে আলাদাভাবে ফিক্সড অ্যামোনিয়াম। সো এখানে মূলত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কপার
2+ আয়ন শনাক্তকরণ সহায়তা করে থাকে। আমাদের যে আয়ন শনাক্তকরণ ইয়ার ওইখানে আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কী করে থাকে, আয়ন শনাক্তকরণে ব্যবহার হয়ে থাকে। ওকে, এটা হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ওকে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সহায়তা করে থাকে। এবং নীল বর্ণের কপার সালফেট এবং কপার হাইড্রোক্সাইড ইন্টু কপার হাইড্রোক্সাইড। নিচের কোন আয়ন বর্ণহীন দ্রবণ দেয়? এই কি অদক্ষেপ পড়তেছে এটা দরকার নাই। ওকে, এটা কেউ মনেও রাখে না। মনে রাখে কি যে কপার সালফেট কার মানে কপার যে আয়নটা এটা কার মাধ্যমে করে, এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে এটাকে শনাক্ত করা যায়। নিচের কোন আয়ন বর্ণহীন দ্রবণ দেয়? এখন আচ্ছা ভাইয়া ভুলে পড়ছে, বর্ণহীন দ্রবণ দিবে আর নাকি বর্ণযুক্ত দ্রবণ দিবে তা নির্ভর করে আমাদের অবস্থান্তর মৌলের উপর। আমরা জানি অবস্থান্তর মৌলগুলো সাধারণত বর্ণযুক্ত অর্থাৎ রঙিন হয়ে থাকে। ওকে, এখন আমরা কাদেরকে অবস্থান্তর বলবো? আমরা জানি যে সকল মৌলসমূহের সুস্থিত আয়নে, কি বললাম, সুস্থিত আয়নে, কিন্তু যে সকল মৌলসমূহের সুস্থিত আয়নে ফাঁকা ডি অরবিটাল থাকে, সরি অর্ধপূর্ণ ডি অরবিটাল থাকে, অর্থাৎ ওদের যে ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা 1 থেকে 9 মধ্যে থাকে, তারা মূলত অবস্থান্তর মৌল হয়ে থাকে। আর অবস্থান্তর মৌলগুলো সাধারণত বর্ণহীন হয়ে থাকে। এখানে তুমি কপার 2+ ঠিক আছে, বাট এই যে কপার প্লাস এইটার ইলেকট্রন সংখ্যা কিন্তু এই যে 1 থেকে 9 মধ্যে নাই। তুমি যদি কপারের জানো যে কোবাল্ট নিকেল কপার জিঙ্ক, কপার হচ্ছে 30 নাম্বার মৌল, কপার হচ্ছে কি কোবাল্ট নিকেল কপার জিঙ্ক, সরি কপার হচ্ছে 29 নাম্বার মৌল। এখন এই যে কপার আছে, এই কপার আমরা জানি কি শেষ ইয়াতে যে 4s থাকে, যেমন আমরা যদি কপারের একটু ইলেকট্রন বিন্যাস করি, কপার এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 29। সো এটা হবে, প্রথমে যদি আমরা আর্গনকে নিই, আর্গন, সো কপারে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আর্গন হচ্ছে 18, তাহলে শেষে থাকবে কি 4s আর 3d। ইলেকট্রন যদি আগে 4s-এ যায়, 4s2 হয়ে গেল 20, কোবাল্ট নিকেল কপার জিঙ্ক, তাহলে এখানে মূলত প্রথমে 10 থাকবে। ওকে, 10 থাকবে এবং এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে যেহেতু, তাহলে এখানে হবে কি 4s1। এখন যখন কপার প্লাস হবে, তখন এখানে ইলেকট্রন হবে 28টা, এবং তখন আর্গন তো থাকবেই, এবং আর্গনের পাশাপাশি এই যে এখান থেকে একটা ইলেকট্রন, অর্থাৎ শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন চলে যাবে, তখন 4s0 হয়ে যাবে এবং থাকবে শুধু 3d10। অর্থাৎ তার যে সর্বশেষ শক্তি স্তর, অর্থাৎ ডি অরবিটালে ডি অপশক্তি স্তরে অর্ধপূর্ণ কোনো কিছু নাই, অর্থাৎ 1 অথবা 9 এর মধ্যে কোনো ইলেকট্রন সংখ্যা নাই। কিন্তু আমাদের অবস্থান্তর মৌল হওয়ার জন্য আমরা জানি 1 থেকে 9 মধ্যে যে কোনো ইলেকট্রন থাকা লাগে, কিন্তু তার পূর্ণ আছে। সো তার পূর্ণ থাকার কারণে সে কখনোই অবস্থান্তর মৌলের মতো আচরণ করবে না, এজন্য সে রঙিন যৌগ দিবে না। কিন্তু কপার 2+ এর ক্ষেত্রে তুমি দেখো, কপার 2+ থেকে কপার 2+ হলে আরেকটা ইলেকট্রন চলে যাবে, তখন সেক্ষেত্রে হয়ে যাবে 3d9, যা একটা অবস্থান্তর মৌলের 1 থেকে 9 বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, তখন কিন্তু কপার 2+ অ্যান্সার হবে। কিন্তু এখানে আমাদের চাইছে নিচের কোন আয়ন বর্ণহীন দ্রবণ দেয়, অর্থাৎ কোনো রঙিন দ্রবণ দেয় না, সেটা হচ্ছে কপার প্লাস। ওকে, এখানে দেখো যে দুইটা মৌল দিয়ে বলছে, এই দুইটা পরস্পর কি। তুমি দেখো এখানে এদের যে ভর সংখ্যা 15 আর 16 মিল নাই, প্রোটন 7 8 মিল নাই, তাহলে এদের বিয়োগফল বের করে দেখো। 15 থেকে 7 বিয়োগ দিলে হয় হচ্ছে 8, এবং 16 থেকে 8 বিয়োগ দিলেও হয় 8, তাহলে এরা পরস্পর কি, নিউট্রন সংখ্যা যেহেতু সমান, তাহলে এরা পরস্পর আইসোটোন। তোমরা খেয়াল করছো আইসোটপ, আইসোটন, আইসোবার, এগুলো থেকে কোশ্চেন আসতেছে। ওকে, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? আমরা জানি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780 ন্যানোমিটার। এখানে হয়তো কোনো কারণে মিস্টেক হয়েছে। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা একটু পড়ে নিই যে কি হয়েছে। আমাদের কিন্তু যে আইআর রশ্মি বা ইনফ্রারেড রশ্মি কিন্তু 3 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এনআইআর, একটা হচ্ছে এমআইআর, আর একটা হচ্ছে এফআইআর। এদের মধ্যে মনে রাখবো আমরা যে এনআইআর এবং এফআইআর, এই যে এনআইআর এবং এফআইআর এই দুইটা যে আছে, এই দুইটা আমাদের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। কি বললাম, চিকিৎসা ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? এনআইআর এবং এফআইআর।
এনআইআর এবং এফআইআর কী ক্ষেত্রে ব্যবহৃত হয়? চিকিৎসা ক্ষেত্রে। আর এই যে মিডল আইআর বা এমআইআর এটা জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে ব্যবহৃত হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট। জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে কি ইউজ হয়? এমআইআর। ওকে, সো আমরা এগুলা মনে রাখবো। তাহলে চিকিৎসা ক্ষেত্রে কী কী? এনআইআর, এফআইআর, আর জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে এমআইআর। তো সাথে সাথে বলো তো মস্তিষ্কের টিউমার তৈরিতেও কিন্তু একটা ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এইটা। আচ্ছা, এই তো নেক্সট কোশ্চেনে এসে পড়ছে এরকম কিছু একটা। মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে অধিক শনাক্ত করা হয় হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। কিছুদিন আগে একজনের দেখতেছিলাম যে তার মাথায় টিউমার হয়েছিল, সো সেটা থেকে মনে পড়লো আর কি। আচ্ছা, M3+ আয়নে 23টা ইলেকট্রন আছে, তাহলে এর পারমাণবিক সংখ্যা কত? ভাই দেখো, এখানে যেহেতু 23টা ইলেকট্রন আছে এবং আগে আরও 3টা বেশি ছিল, তাহলে মানে ইলেকট্রন সংখ্যা তো চেঞ্জ হয়, তাই না? তুমি এখান থেকে কিন্তু বের করা যায় যে বর্তমান আছে 23টা, তার মানে আগে আরও ছিল 3টা বেশি, 23 আর 3 মিলে কি হয়? 26, তার মানে অ্যান্সার হবে 26। ওকে, নিচের কোনটি প্লাঙ্কের সমীকরণ? আচ্ছা, প্লাঙ্কের সমীকরণ আমরা জানি E=H নিউ, বা এইচ মানে ভি দিছে এখানে, ভি দ্বারা প্রকাশ E=H নিউ। ওকে, প্লাঙ্কের সমীকরণ কিন্তু E=H নিউ। ওকে, সো এখান থেকে একটু দেখতে পারো λ=H/mv হচ্ছে ডি ব্রগলির সমীকরণ, আইনস্টাইনের E=mc², সবাই জানি E=H নিউ প্লাঙ্কের সমীকরণ। আর এটা অন্য একটা নিচে যে অপশনটা দেওয়া, এটা দেওয়া আছে আর কি। নিচের কোনটি শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় না? আমরা জানি শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় নাকি বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম। এখানে কিন্তু তুমি দেখো বেরিয়াম দেয়া আছে, বেরিয়াম কিন্তু অ্যান্সার কখনো হবে না ভাইয়া, বেরিয়াম কিন্তু কখনো অ্যান্সার হবে না। এখন আমি বলছিলাম বেরিলিয়াম, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত ছিল? 4, আর ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 12। ওই 4 আর 12 ওই দুইটা হবে। ওকে, বুঝতে পারছি? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, ওই বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম এই দুইটা শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ দিবে না। ওকে, সিলভার দর্পণ পরীক্ষা দেয় কোন যৌগ? এখন ভাইয়া এই যে সিলভার দর্পণের যে পরীক্ষা দেয় এই জিনিসটা, এটা মূলত জৈব যৌগ থেকে আসছে। এখন কথা হচ্ছে ভাইয়া সিলভার দর্পণ কেন দিবে ভাইয়া? আমরা জানি অ্যালডিহাইড ও কিটোন যখন আমরা বের করি, মানে অ্যালডিহাইড ও কিটোন যখন শনাক্ত করি, তখন আমাদের যে অ্যালডিহাইড যেটা আছে সেই অ্যালডিহাইডটা সিলভার দ্রবণ দেয়। কি বললাম? অ্যালডিহাইড ও কিটোন যখন আমরা শনাক্ত করি, মানে কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন, মানে সিএচও মূলক তো দুইটাতেই থাকে, সো কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন এটা শনাক্ত করতে গেলে আমরা কি করি যে সিলভার দর্পণ দেয় কে? অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড সিলভার দর্পণ দেয়। এখন এখানে দেখা তো কোনো অ্যালডিহাইড আছে কিনা? প্রোপানন, এটা কিটোন, এটা কখনো সিলভার দর্পণ দিবে না। প্রোপানল এটাও দিবে না। এখন অ্যালডিহাইড যদি সিলভার দর্পণ দেয়, কিটোন যদি না দেয়, আমরা সহজে শনাক্ত করতে পারি কোনটা কিটোন কোনটা অ্যালডিহাইড, কারণ অ্যালডিহাইড সিলভার দর্পণ পরীক্ষা দেয়। এখন তো এখানে অ্যালডিহাইড দেখো একটাতেও নাই, যেহেতু একটাতেও নাই অ্যান্সার হবে ব্ল্যাঙ্ক। এই যে দেখো এখানে বিক্রিয়াটা দেওয়া আছে টলেন বিকার সাহায্যে, এবং সিলভার দর্পণ পরীক্ষার সাহায্যে, মানে সিলভার দর্পণ দিবে কি? অ্যালডিহাইড। সিলভার দর্পণ দিবে না কি? কিটোন। ওকে, আচ্ছা, অধক্ষেপের শর্ত কোনটি? অর্ধক্ষেপের শর্ত মনে রাখবে ভাইয়া, যদি একটা হচ্ছে আয়নিক গুণফল আর একটা হচ্ছে কি দ্রাব্যতার গুণফল। একটু মনে মনে একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করো। একটা হচ্ছে আয়নিক গুণফল আর একটা হচ্ছে দ্রাব্যতার গুণফল। এখন আয়নিক গুণফল এবং দ্রাব্যতার গুণফল যদি সমান হয় আমরা তাকে বলি সম্পৃক্ত দ্রবণ। আমরা তাকে কি বলি? সম্পৃক্ত দ্রবণ। এখন আয়নিক গুণফল কোনো কারণে যদি বেশি হয়ে যায় দ্রাব্যতার গুণফল হতে, তাহলে অধক্ষেপ পড়বে। অনেকে এটাকে বলে অতিপৃক্ত দ্রবণ। অর্থাৎ আয়নিক গুণফল যদি আয়নের পরিমাণ যদি বেশি হয়ে যায়, আয়নিক গুণফল যদি বেশি হয়ে যায় দ্রাব্যতার গুণফল হতে, তাহলে অধক্ষেপ পড়বে। এবং আয়নের পরিমাণ যদি কম থাকে বা আয়নিক গুণফলের পরিমাণ যদি কম থাকে দ্রাব্যতার গুণফল হতে, তাহলে এটা হবে সম্পৃক্ত দ্রবণ। এখানে আমাদের প্রশ্ন করছে অধক্ষেপ পড়বে কখন? যখন কি হবে? আমাদের আয়নিক গুণফলের পরিমাণ বেড়ে যাবে এবং দ্রাব্যতার গুণফলের পরিমাণ কমে যাবে, তখন এটা আমাদের অধক্ষেপ পড়বে। তাহলে কি হবে? আয়নিক গুণফল বেশি হবে, অর্থাৎ কেআইপি এটা এখানে বেশি হবে। ওকে, এই যে দুইটা যদি সমান হয় তাহলে সম্পৃক্ত, আর দ্রাব্যতার গুণফল যদি বেড়ে যায় তাহলে এটা হবে অসম্পৃক্ত। এই যেখানে দেওয়া আছে দুইটা সমান হলে সম্পৃক্ত, কেআইপি যদি বেশি হয় অধক্ষিপ্ত,
কেআইপি থেকে যদি কেএসপি বেশি হয় অসম্পৃক্ত। সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন বিন্যাস হয় কোন নতিতে? সমশক্তি সম্পন্ন, আমরা জানি যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন বিন্যাস হওয়ার ক্ষেত্রে প্রথমে ইলেকট্রনগুলো সিঙ্গেল সিঙ্গেল আকারে যায়, অযুগ্ম অবস্থায় যায় এবং তাদের স্পিন একই দিকে হয়, এবং সেটা হচ্ছে হুন্ডের নীতি। ওকে, আউফবাউ নীতি কিন্তু কি করে, যে অরবিটাল সমূহের শক্তি মাত্রা যাচাই করে, শক্তিমাত্রা যাচাই করে প্রথমে নিম্ন শক্তি স্তর থেকে ধীরে ধীরে উচ্চ শক্তি স্তরে যায়, এটা হচ্ছে আউফবাউ নীতি। তাহলে পলির বর্জন নীতি কি? পলির বর্জন নীতিতে পলি বা পাউলি বলতেছে যে কোনো একটা অরবিটালের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না। কি বললাম? কোনো একটা শক্তি স্তরে কোনো একটা অরবিটালের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি হবে না, সমান হবে না। সো এটা বলতেছে পাউলির বর্জন, তার ভেসপার নীতি তো তোমরা জানো, এটা অন্য। তাহলে এই বাকিগুলো কিন্তু হবে না। বিজ্ঞানী হুন্ডেই বলতেছে যে প্রথমে অরবিটাল সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ কি করবে, সিঙ্গেল সিঙ্গেল আকারে যাবে, অযুগ্ম অবস্থায় যাবে এবং তাদের স্পিন একই দিকে হবে। এই যে এখানে দেখো বিজ্ঞানী ফ্রেডরিক হুন্ড তিনি আসলে যে এখানে দেখো যেটা পড়ে নাও, সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো ইলেকট্রনের প্রবেশের সময় যতক্ষণ অরবিটাল খালি থাকবে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনগুলো অযুগ্মভাবে অরবিটালে প্রবেশ করবে এবং এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন একমুখী হবে। ওকে, নেক্সট, কোন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? আচ্ছা আচ্ছা, কোনটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, কোনটার কি সবচেয়ে বেশি, সেজন্য আমরা একটা ট্রিক্স দিয়ে সাধারণত পড়ে থাকি যে রাহুলস, আর দিয়ে মানে রাহুলস মম ইজ ভিজিটিং আঙ্কেল জেভিয়ার্স গার্ডেন। এখানে এই যে গামা আছে না, গামার শক্তি সবচেয়ে বেশি, এটার যে শক্তি আছে এটার শক্তি সবচেয়ে বেশি। শক্তি যদি বেশি হয় তাহলে তার যে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হবে। আর যে রেডিও ওয়েভ আছে তার মানে এটা উল্টা হবে, এটার শক্তি সবচেয়ে কম, তার মানে এটার যে শক্তি আছে এটা সবচেয়ে কম এবং যে ল্যামডা আছে এটা সবচেয়ে বেশি। এখন প্রশ্নে দেখো কি চাইছে, কোন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এখন তরঙ্গ দৈর্ঘ্য বেশি যদি আমরা চাই তাহলে আমরা এদিক থেকে এদিকে যেতে হবে তরঙ্গ দৈর্ঘ্য মানে এখানে খোঁজার জন্য। তোমরা দেখো আর দিয়ে হচ্ছে, আগে বলে নিই, আর দিয়ে হচ্ছে রেডিও ওয়েভ, এম দিয়ে মাইক্রোওয়েভ, আই দিয়ে ইনফ্রারেড, ভি দিয়ে ভিজিবল মানে দৃশ্যমান, ইউ দিয়ে আলট্রাভায়োলেট বা ইউভি, এক্স দিয়ে এক্স রে, জি দিয়ে গামারের শক্তি বেশি। তো এখানে কিন্তু আমাদের শক্তি বেশি চাই নাই, এখানে আমাদের চাইছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার। তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু চাইছে সেহেতু আমরা এদিক থেকে যাব। এখন দেখো ভায়োলেট, ইউভি, আইআর এগুলো আছে। তোমরা দেখো এখানে মাইক্রোওয়েভের পরেই কিন্তু ইনফ্রারেড বা আইআর আমরা পেয়ে যাচ্ছি, এটা কিন্তু আইআর বা ইনফ্রারেড। ওকে, তাহলে আইআরের এখানে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, আইআরের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। ওকে, বাকিগুলোর কম। সো আমরা এটা একবার লিখে নিতে পারি। আর বাকিরা যদি অন্যভাবে মনে থাকে কারো তাহলে সেটা আমি প্রেফার করবো, যার যেভাবে পড়ছো, বাট যারা প্রবলেম ফেস করতেছো তারা এইভাবে পড়তে পারো। ওকে, অম্লীয় দ্রবণে H2S চালনা, হাইড্রোজেন সালফাইড চালনা করলে কোনটি অধক্ষিপ্ত হবে না? ওকে, এখন দেখো ভাইয়া এটা একটু মনে রাখবো আমরা, এটা অনেকবার আসে সিউতে দেখা যায় যে কোনটা হলে কি, তোমরা মনে রাখবো যে মানে হাইড্রোজেরাম 2+, টিন 2-, ক্যাডমিয়াম 3+, সবগুলাই অধক্ষিপ্ত হয়। শুধুমাত্র এই যে নিকেল যেটা আছে, এই যে নিকেলটা, এইটা অধক্ষিপ্ত হয় না, এটা অধক্ষিপ্ত হয় না। ঠিক আছে, তাহলে নিকেল কি হবে না, অধক্ষিপ্ত হবে না। ওকে, এখানে দেখো দেওয়া আছে যে কপার 2+, লেড 2+, বিসমাথ 2+, হাইড্রোজেরাম 2+, মার্কারি 2+, আর কি, স্টিভিয়াম 3+, SN 2+, SN 4+, আর্সেনিক 3+, ক্যাডমিয়াম 2+। সো এগুলা কি HCl এর উপস্থিতিতে H2S তৈরি করে। ওকে, HCl এর উপস্থিতিতে H2S তৈরি করে। পরমাণুর দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্দেশক সমীকরণ। এখন ভাইয়া দেখো আমরা জানি কি যে যে বোরের যে সমীকরণ আমরা জানি MVR ইজ ইকুয়াল টু NH/2π। ওকে, এটা আমরা জানি। এখন এখানে n এর মান বলছে দ্বিতীয় কক্ষপথের জন্য n এর মান যদি 2 হয় তাহলে এটা হবে 2H/2π। এখানে যদি আমরা 2 কাটা যায় তাহলে ইয়া হবে কি H/π। ওকে, H/π। কিন্তু এখানে প্রবলেম হইতেছে যে আমাদের এই যে এখানে 2H/2π এটাও কারেক্ট এবং H/π এটাও কারেক্ট, তার মানে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে দুইটাই। ওকে, এখানে ভুলবশত বা কোনোভাবে এসে পড়ছে আর কি, কিন্তু আমরা জেনে রাখলাম কিভাবে
আসছে, কিন্তু সাধারণত 2h/2 এটা দেয় না, h/π দেয়। ওকে, মানে অত ভালো হয়নি তারা, যে দুইটাই দিবে। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। শিক্ষা পরীক্ষায় নিচের কোনটি ব্যবহৃত হয়? মনে রাখবো ভাইয়া, শিক্ষা পরীক্ষায় আমরা প্লাটিনামের তার ব্যবহার করি। ওকে, প্লাটিনামের তার ব্যবহার করি, এবং কিন্তু আমরা HClও কিন্তু ব্যবহার করি শিক্ষা পরীক্ষায়। HCl গুরুত্বপূর্ণ, কিন্তু HClও কিন্তু শিক্ষা পরীক্ষায় আমরা ব্যবহার করে থাকি। ওকে, নেক্সট। ওকে, আচ্ছা, কোন বর্ণের আলোক রশ্মির ফোটনের শক্তি সর্বাধিক? আচ্ছা, এটা আমরা একটু আগে পড়ছি, আমরা করে যাই যে কোন বর্ণের আলোক রশ্মি সর্বাধিক, যে রাহুলস মম ইজ ভিজিটিং আঙ্কেল জেভিয়ার্স গার্ডেন। ওকে, কি পড়ছি আমরা? রাহুলস মম ইজ ভিজিটিং আঙ্কেল জেভিয়ার্স গার্ডেন। ওকে, এখানে বলছে শক্তি সর্বাধিক। শক্তি সবচেয়ে বেশি কার? গামার সবচেয়ে শক্তি বেশি। তার মানে আমরা এদিক থেকে একটু দেখব। সো এদিক থেকে এটা হচ্ছে কি আলট্রাভায়োলেট বা ইউভি, এটা হচ্ছে ভিজিবল বা দৃশ্যমান, ভিজিবল। সো এখানে দেখো যে আলট্রাভায়োলেট আছে কিনা। হ্যাঁ ভাইয়া আছে, যে ভায়োলেট আছে। তো ভিজিবলের মধ্যে আমরা যাবই না, কারণ তার থেকে বেশি শক্তিশালী ভায়োলেটই এখানে উপস্থিত আছে। তাহলে রাহুলস মম ইজ ভিজিটিং আঙ্কেল জেভিয়ার্স গার্ডেন, এটা দিয়ে মনে রাখবো এখানে গামার সবচেয়ে শক্তি বেশি, এবং রাহুলস মানে রেডিও ওয়েভের সবচেয়ে শক্তি কম, এবং সাথে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, এগুলো তো আমরা জানি, ল্যামডার মান এগুলো মানে বাড়ে কমে দেখছি আমরা। ওকে, সো এখানে আনসার হবে ভায়োলেট। ওকে, প্রতি অরবিটালে ইলেকট্রনের সংখ্যা। আচ্ছা, ইলেকট্রনের সংখ্যা এখানে দেখো ভাইয়া, যে কোনো একটা শক্তি স্তরে বা অরবিটালের সংখ্যা, এটা হচ্ছে কি শক্তি স্তরে অরবিটালের সংখ্যা, শক্তি স্তরে এটা হচ্ছে অরবিটাল। ওকে, আর 2n² হচ্ছে শক্তি স্তরের অরবিটাল সংখ্যা, আর এটা হচ্ছে শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। আর 12+1 হচ্ছে কোন একটা ইয়াতে, যেমন একটা হচ্ছে 12+1 আর একটা হচ্ছে 2 × 12+1। যখন এখানে আমাদের ইলেকট্রনের কথা বলবে তখন 2 দ্বারা গুণ হবে, আর যখন ইয়ার কথা বলবে তখন আমাদের অরবিটাল হবে, অরবিটাল। এখন কোনটা কি? এটা হবে উপশক্তি স্তরে। ওকে, উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা এবং উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। ওকে, এই চারটা একটু মনে রাখবো। কি বললাম? n² কি? n² হচ্ছে শুধুমাত্র অরবিটাল সংখ্যা, যখন ইলেকট্রন বলবে তখন 2 দ্বারা গুণ 2n²। কোথায় শক্তি স্তরে, অর্থাৎ প্রধান শক্তি স্তরে। আর উপশক্তি স্তর বললে 12+1 অরবিটালের ক্ষেত্রে, উপশক্তি স্তরে ইলেকট্রন বললে 2 × 12+1। এখানে বলছে প্রতি অরবিটালে, অর্থাৎ কোন একটা অরবিটালে ইলেকট্রন সংখ্যা নির্দেশ করে। এখানে মূলত ওই যে উপশক্তি স্তরে যেটা, এটাই মানে অরবিটাল দ্বারা বুঝাইছি। আমরা তো জানি উপশক্তি স্তর আর অরবিটাল সেম জিনিস না, মানে ভুলে পড়ছে। এখানে কিন্তু ইলেকট্রন সংখ্যা চাইছে। ওকে, অরবিটালের সংখ্যা চায় নাই। এখানে মনে রাখবো, এখানে কিন্তু ইলেকট্রন সংখ্যা কিন্তু আমাদের চাইছে, এখানে কিন্তু কোনোভাবেই অরবিটাল সংখ্যা চায় নাই। ইলেকট্রন সংখ্যা বললে 2 দ্বারা গুণ। শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত হয় কোন অ্যাসিড? আমরা একটু আগে পড়ে আসলাম, শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত হয় HCl। হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু এখানে ঘন দেওয়া হবে না গাঢ় দেওয়া হবে। মনে রাখবা আমাদের কোনো মানে কি বলি হালকা ইয়ার কোনো কাজ নাই, এখানে সব কিছু ঘন বা ডিলিউটেড যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটাই আমাদের দিতে হবে অলওয়েজ। ওকে, এটা আমরা অলওয়েজ মনে রাখবো, মানে ঘন জিনিসই আমরা বেশি ব্যবহার করবো কেমিস্ট্রিতে। সো HCl কি ঘন ব্যবহার করবো। ওকে, অনেক সময় থাকতে পারে যে ঘন এরকমভাবে থাকতে পারে। একটি পরমাণুর নিউট্রন সংখ্যা 18, m শেলে ইলেকট্রন সংখ্যা 7 হলে পারমাণবিক ভর কত? আচ্ছা, এটা দেখে কি তোমরা বুঝতে পারতেছো যে পরমাণুটা কি? অপশনগুলোর দিকে একটু তাকাও যদি না বুঝে থাকো। পরমাণুটা কিন্তু এখানে ক্লোরিন, বুঝছো? কারণ KLm 3 নম্বর শক্তি স্তর। সো 3 নম্বর শক্তি স্তরে 7টা ইলেকট্রন থাকে কার? ক্লোরিনের। এখন ক্লোরিনের পারমাণবিক ভর কত? এখানে বলে দিছে নিউট্রন সংখ্যা 17। নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা এখানে 18। ঠিক আছে, তাহলে পারমাণবিক ভর কত হবে? নিশ্চয়ই পারমাণবিক ভর 35 বা 36 যে কোনো একটা হবে। কিন্তু এখানে বলছে লাস্ট শেলে 7টা যেহেতু, তাহলে তার ইলেকট্রন সংখ্যা কত? 17।
ইলেকট্রন সংখ্যা যেহেতু 17, তাহলে তার প্রোটন সংখ্যাও কি হবে 17। আমরা জানি ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সাধারণত সমান হয়। এবং নিউট্রন সংখ্যা যেহেতু 18, তাহলে 17 আর 18 যোগ করলে এখানে হবে কত 35। 17 আর 18 যোগ করলে এখানে হবে 35। ওকে, তাহলে অ্যান্সার হবে 35, 36 কিন্তু না। 7 আর 5। ওকে, নেক্সট। নিচের কোন যৌগের সহযোগে পাতন করে রেকটিফাইড স্পিরিট হতে বিশুদ্ধ ইথানল পাওয়া যায়? ওকে, কোন যৌগের পাতন করে রেকটিফাইড স্পিরিট হতে বিশুদ্ধ ইথানল পাওয়া যায়? আচ্ছা, আমরা এখানে এটা একটু পড়ে নিই। ওকে, সো দেখো ভাইয়া, রেকটিফাইড স্পিরিটকে পাথরের চুন বা কুইকলেম অর্থাৎ ক্যালসিয়াম যে হাইড্রোক্সাইড আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সহযোগে আমরা কি পাই 99.5% কি পাই বিশুদ্ধ ইথানল পাই, বিশুদ্ধ ইথানল পাই। ওকে, তাহলে কুইকলাইম বা পাথরের চুন অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের আরেকটা নাম কিন্তু কি কুইকলাইম, আমরা হয়তো অনেকে জানি। ওকে, তাহলে অ্যান্সার হবে কি এখানে নিচের কোন যৌগের সহযোগে পাতন করে রেকটিফাইড স্পিরিট হতে বিশুদ্ধ ইথানল পাওয়া যায়? অ্যান্সার হবে ক্যালসিয়াম অক্সাইড। ওকে, নেক্সট, দ্রুত যেতে হবে। n=3 l=1 উপকক্ষে কয়টি ইলেকট্রন থাকতে পারে? ওকে, সো n=3 মানে হচ্ছে প্রধান শক্তিস্তর, l=1 হচ্ছে উপশক্তিস্তর। এখানে বলছে কয়টা ইলেকট্রন থাকতে পারে। এখন ইলেকট্রন যখন থাকার কথা বলবে, আমরা সূত্র জানি 2 × 12 + 1। উপকক্ষে বলছে, ওকে, উপকক্ষের সূত্র দিব। তাহলে এল এর মান যদি 1 হয়, তাহলে 2, 2 ওকে 2, 2 ওকে 2, ওকে করেই দিই। তাহলে এটা যোগ করলে হবে 3, 2 × 3 = কত 6। তাহলে অ্যান্সার হবে এটা। ওকে, অ্যান্সার হবে 6। ওকে, নেক্সট বলছে স্ট্রংশিয়াম কার্বনেট শিখা পরীক্ষায় কী রং দেয়? এখানে কার্বনেট দরকার নেই, আমরা জানি স্ট্রংশিয়াম যেটা আছে, স্ট্রংশিয়াম এইটা টকটকে লাল। স্ট্রংশিয়াম নামটা কেমন জানি লাল লাল আমার কাছে লাগে। এটা কি করে টকটকে লাল রং দিবে। টকটকে লাল যে কথা, সূর্যাস্তের মতো লাল একই কথা। তাহলে অ্যান্সার হবে এইটা। ওকে, হ্যাঁ, আচ্ছা, শিক্ষা পরীক্ষার বর্ণ। ওকে, প্রথম কথা হচ্ছে সোডিয়াম। তো সোডিয়ামকে আমরা মনে রাখবো সোনালি হলুদ। কীভাবে ভাইয়া? সোডা। সোডিয়ামকে আমরা এভাবে বলতেই পারি ভাইয়া যে সোডিয়াম মানে কি সোডা, বা আমরা পড়তে পারি সোডা মানে সোনালি হলুদ। ওকে, সোডা বা সোনালি হলুদ, সোডা। ওকে, তো এটা কি সোনালি হলুদ হয়ে গেল, সোনালি হলুদ। তারপর হচ্ছে পটাশিয়াম। ওকে, সো মনে রাখবো পটাশিয়াম হচ্ছে কালো বেগুন। পটাশিয়াম মানে কি কেতে কালো, তাহলে পটাশিয়াম হবে কি কালো বেগুন। ওকে, পটাশিয়াম কীভাবে মনে রাখি আমরা? কালো বেগুন। ডিস্টার্ব করতেছে। আচ্ছা, কালো বেগুন। সো কালো বেগুন যদি হয় সেটা হবে পটাশিয়াম। ক্যালসিয়ামকে মনে রাখবো ইটের মতো লাল। সো ইটের মতো লাল কীভাবে মনে রাখতে? আমরা হাড় খাই না, হাড্ডি। এখন হাড্ডির যে মাথায়, হাড্ডির মাথায় অনেক সময় দেখা যায় কি থাকে লাল রক্তের মতো দেখা যায় বা ইয়ার মতো দেখা যায়। সো এটাকে আমরা মনে রাখবো যে হাড্ডিতে ক্যালসিয়াম থাকে, হাড্ডি থেকে থাকে ক্যালসিয়াম থাকে, আর সেটা লাল কালারের। তাহলে সেখান থেকে মনে রাখবো সেটা হচ্ছে কি ইটের মতো লাল, ইটের মতো লাল। ওকে, সো আরেকটা তো আমরা বললাম যে স্ট্রংশিয়াম মনে রাখবো কি টকটকে লাল। স্ট্রংশিয়াম নামটাই শুনলেই মনে হয় যে স্ট্রংশিয়াম টকটকে লাল, অর্থাৎ বা ক্রিমসন রেড। ওকে, বা ক্রিমসন রেড। তারপর হচ্ছে ওয়েট বেরিয়াম। বেরিয়াম হচ্ছে কাঁচা আপেলের মতো হালকা সবুজ। এটা মনে রাখা সহজ। বেরিয়াম মানে অ্যাপেল, কাঁচা আপেলের মতো সবুজ। অ্যাপেল কাঁচা আপেলের মতো সবুজ, অ্যাপেল কাঁচা আপেলের মতো সবুজ। ওকে, তারপর হচ্ছে রেড বেগুন। ওকে, রেড বেগুন মানে কি, সরি,
রুবিডিয়াম, রুবিডিয়াম হচ্ছে রেড ব্লু, রুবিডিয়াম মানে কি রেড ব্লু। এখন রেড ব্লু দিয়ে কি হবে, আরতে রেড বিতে ব্লু, রেড ব্লু মানে কি লালচে বেগুনি, রেড ব্লু মানে কি লালচে বেগুনি। আর সিজিয়াম মানে কি নীল, সিজিয়াম নীল, এটা একটু মনে রাখবো, সিজিয়াম নীল। আর লিথিয়াম, লতে লিথিয়াম লতে লাল, লতে লিথিয়াম লতে লাল, লতে লিথিয়াম লতে লাল। তাহলে আমি আবারও বলতেছি, একটু খেয়াল করুন কোনটা কি। সো প্রথমত হচ্ছে সোডিয়াম, সোডিয়াম হচ্ছে সোডা, সোডা মানে কি সোনালি হলুদ, সোডা মানে কি সোনালি হলুদ। ওকে, সো তারপর কি আছে, পটাশিয়াম, পটাশিয়াম কি হবে তাহলে, পটাশিয়াম মানে কালো বেগুন, তাহলে বেগুনি, কালো বেগুন মানে কি বেগুনি। আর তারপর ক্যালসিয়াম, মানে হাড়ে আমরা হাড় খাই, হাড়ে ক্যালসিয়াম থাকে, ইটের মতো লাল, স্ট্রংশিয়াম, নামটা কেমন জানি লাল লাল, তো টকটকে লাল, সূর্যাস্তের ন্যায় ক্রিমসন। আর ব্যারিলিয়াম মানে আপেল, কাঁচা আপেলের মতো হালকা সবুজ। রুবিডিয়াম রেড ব্লু লালচে বেগুনি, সিজিয়াম নীল, লিথিয়াম লতে লাল বা ক্রিমসন বা সূর্যাস্তের বর্ণ। ওকে, সো এগুলো মানে কোথায় হয়, এগুলো হচ্ছে যখন শিক্ষা পরীক্ষার মাধ্যমে মানে যখন বুনসের মানারে দেওয়া হয় তখন এই কালারগুলা এরা দেখায়। ওকে, আচ্ছা দেখিনি, তাহলে আমরা পড়ে ফেললাম। আচ্ছা, 0.3 মোলার HCl এর উপস্থিতিতে H2S গ্যাস প্রভাবিত করলে কোন আয়নটি দ্রবণে পদক্ষেপ দিবে। আচ্ছা, এখন আমরা একটু আগে কিন্তু ইয়াটা পরে আসছি যে কোন আয়নটি পদক্ষেপ দিবে কোনটা পদক্ষেপ দিবে না, আমরা কিন্তু দেখেছিলাম যে SN2+ এটা কিন্তু পদক্ষেপ দেয়। ওকে, নাইট্রোজেন পরমাণুতে 3টি বিজোড় ইলেকট্রন বিদ্যমান, নিচের কোন নীতি বা সূত্র দ্বারা এটি প্রমাণ করা সম্ভব। এখন যে 3টা ইলেকট্রন যে এটা আছে, এটা কোন নীতি দ্বারা, এখন কিন্তু বলছে বিজোড়, এখানে কিন্তু বলছে যে বিজোড় ইলেকট্রন আছে। এখন বিজোড় ইলেকট্রনের কথা যখন বলছে, মানে আমরা কিন্তু পড়ছিলাম যে হুন্ডের নীতিতে বিজোড় ইলেকট্রন নিয়ে কথাবার্তা বলছে, তার মানে এখানে এই যে ইয়াটা বলছে সেটা হচ্ছে হুন্ডের নীতি, এটা হচ্ছে কি হুন্ডের নীতি। ওকে, এটা হচ্ছে কি হুন্ডের নীতি। ওকে, নেক্সট, কি দ্বারা একটি মৌলের পরিচিতি নির্ণীত হয়। আচ্ছা, একটা মৌলের পরিচিতি নির্ণীত হয় ইলেকট্রন সংখ্যা না প্রোটন সংখ্যা, অনেকে প্যাচ লাগে, কিন্তু ভাই মনে রাখবো কোন একটা মৌলের প্রোটন সংখ্যা দ্বারা ইয়া হয়, ইলেকট্রন সংখ্যা তো চেঞ্জও ভাইয়া হতে পারে, ইলেকট্রন সংখ্যা দ্বারা তো মৌলের পরিচিতি নির্ণয় হয় না, প্রোটন সংখ্যা দ্বারা কোন একটা মৌলের পরিচিতি নির্ণয় হয়। এখানে দেওয়া আছে দেখুন 1s2 2s2 2p6 একটা ইয়া দেওয়া আছে, এর ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের, এখানে তুমি যোগ করলেই পেয়ে যাবা হয়তো। দেখো 2 আর 2 4, 4 আর 6 10, 10 2 12, 12 আর 6 18, 18 আর 2 20, 20 আর 5 25, তো 25 নাম্বার কি আছে আমাদের, 25 নাম্বার হচ্ছে ক্রোমিয়াম, স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, সরি ক্রোমিয়াম, ম্যাঙ্গানিস। 25 নম্বর হচ্ছে ম্যাঙ্গানিস, 25 নম্বর হচ্ছে ম্যাঙ্গানিস, আমি ভুল বলছিলাম ফার্স্টে। 25 নম্বর কি তুমি একটু ইয়া করে নিবা, কাউন্ট করে নিবা, তাহলে সহজ হবে। ক্রোমিয়াম, ম্যাঙ্গানিস। ওকে, কোন অ্যাসিডটি শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত হয়, আমি এই দিকটাকে আমরা পড়েছিলাম, যেসব কাজে লাগছে। কনকর্ডেট মানে HCl, এখানে ডিলিউটেড, ও আই এম সো সরি, আমরা এখানে ঘনর জায়গায় ডিলিউটেড বা মানে কি বলে হালকা যে সেটা, তো কনসেন্ট্রেটেড HCl লাগবে। ওকে, কনসেন্ট্রেটেড HCl মানে কনসেন্ট্রেটেড মানে কি ঘন, তো ঘন HCl লাগবে, বলছি ঘন বাট ডিলিউটেড লিখছিলাম। ওকে, তো এটা ঘন হবে কনসেন্ট্রেটেড HCl। সো এগুলো তো আমরা পড়ে আসছি, এখন এখানে খালি চোখের বর্ণগুলো আমরা পড়ছি, কিন্তু এখানে নীল কাচের যে বর্ণ আছে সেটা দেওয়া আছে। আচ্ছা, এটা একটু আমরা মনে রাখবো এবং আমরা একটু দেখার যদি ট্রাই করি কীভাবে মনে রাখতে পারি। তোমরা এখানে দেখো যে বেগুন যে মানে কেতে মানে কি কালো বেগুন দিয়ে আমরা পড়ছিলাম, তার হচ্ছে এটা হচ্ছে গোলাপি লাল। সো এটা তুমি এভাবে পড়তে পারো যে বেগুনি লাল, বেগুনি লাল, অথবা এভাবে পড়তে পারো তুমি বেগুনি লাল, বেগুনি লাল, অর্থাৎ নীল কাচে যদি দেওয়া হয় এটা হচ্ছে বেগুনি লাল দেখায়। এবং যখন এটা ক্যালসিয়ামটা তো লাল দেখায়, বাট এটাকে আমি এভাবে মনে রাখি যে লাশ, লাশ নর্মাল হলে লাল হবে, কিন্তু ক্যালসিয়াম কিন্তু নীল কাচের মধ্যে দেওয়া হলে সেটা সবুজ হয়ে যাবে, হালকা সবুজ হয়ে যাবে। আর মনে রাখবা মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু এবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে যে সোডিয়াম লবণ যেটা, এটা কিন্তু কোনো বর্ণ দেয় না, অর্থাৎ কোবাল্ট ব্লু গ্লাসের মধ্যে, এটা কিন্তু কোবাল্ট ব্লু গ্লাসের মধ্যে দিয়ে দেখা হয়, তাহলে কোবাল্ট ব্লু গ্লাসের মধ্যে দিয়ে কোনো ধরনের বর্ণ দেয় না কে, সোডিয়াম,
আর পটাশিয়াম কি প্রথমত বেগুনি, আর বেগুনি লাল, এটাকে আমরা ভেবে মনে রাখতে পারি বেগুনি লাল। আর ক্যালসিয়াম হচ্ছে লাশ, লতে লাল এবং শতে সবুজ হালকা সবুজ, সবুজ হালকা সবুজ। ওকে, নেক্সট। নিম্নের কোন আয়নটি অম্লীয় মাধ্যমে সালফাইড হিসেবে অধক্ষিপ্ত হয় না? আমরা পড়ছিলাম কিন্তু, মানে অধক্ষিপ্ত হবে নাকি নিকেল, অধক্ষিপ্ত হবে নাকি নিকেল, বাকিগুলো কিন্তু অধক্ষিপ্ত হয়। ওকে, এই যে এখানে দেওয়া আছে, আর মানে সব আর্সেনিকের, বিসমাথের, ক্যাডমিয়ামের সবগুলো কিন্তু দেওয়া আছে, সবগুলোর সালফাইডগুলা। এখনও সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে বিদ্যমান নিউট্রনের সংখ্যা কত? এখন দেখো ভাইয়া, এখানে কিন্তু আমরা খুব সহজেই এটা ম্যাথ করার মধ্যে পারা যায়, যে এখানে দেওয়া আছে ভর সংখ্যা দেওয়া আছে আর প্রোটন সংখ্যা দেওয়া আছে। এখন দুইটার মধ্যে যদি আমরা বিয়োগ করি, 11 থেকে 23 বিয়োগ করলে হয় 12। ওকে, আর এই দুইটার মধ্যে যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 14। ওকে, তারপর অক্সিজেনের 8 থেকে 16 বিয়োগ করলে হয় 8, আর এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 0। এখানে আমাদের ইয়াটা হচ্ছে সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, তাহলে সোডিয়ামের জন্য কত পাইছি আমরা? 12। অ্যালুমিনিয়ামের জন্য কত পাইছি আমরা? 14। ওকে, তারপর অক্সিজেনের জন্য, অক্সিজেনের জন্য আমরা পাইছি হচ্ছে, অক্সিজেনের জন্য পাইছি আমরা 8, এবং হাইড্রোজেনের জন্য পাইছি আমরা 0। এবং এটাকে আমরা কত দ্বারা গুণ দিব? যেহেতু হাইড্রাইড আছে, তাহলে এটা 4 দ্বারা গুণ হবে, 4 দ্বারা গুণ হবে। ওকে, সো সবটা যদি আমরা গুণ করি ভাইয়া, 12 যোগ 14 এটা হবে 26, অ্যান্ড ওইখানে 8 ইন্টু 4, 4 8 32, সবটা যদি যোগ করি আমরা ইয়া পাবো 58, 58। দেখো এখানে দেওয়া আছে। ওকে, একটু দেখে নিবা, সবটা যোগ করলে মানে নিউট্রন সংখ্যা বের করা, হোপফুলি তোমরা পারবে, এটা আর তো দেখানোর কিছু নাই, এটা 58 হবে অ্যান্সার। ওকে, এখানে বলছে আয়নে নিউট্রনের, দেখো মানে সিওতে কিন্তু কোনটা নিউট্রন সংখ্যা বের করা, তারপর আইসোটোপ, আইসোবার, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতেছে। ওকে, সেখানে দেখো আয়নে নিউট্রন সংখ্যা কত, এখন দুইটা থেকে একটা থেকে আরেকটা বিয়োগ দিলেই হয়ে যায়। তো 206 থেকে যদি আমরা 82 বিয়োগ দিই, মানে ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বিয়োগ দিই, তাহলে আমরা পাবো নিউট্রন সংখ্যা। এখন 82 থেকে দেখুন, তোমরা যদি এটা বিয়োগ করতে কষ্ট হয়, দেখো 206 থেকে 82 বিয়োগ করলে 2 থেকে 6 মানে 4 থাকবে, এখানে 4ওয়ালা অপশন আছে একটাই। ওকে, 124 যেটা, তাহলে অ্যান্সার হবে কি 124। মানে একটু অপশন দেখলে কিন্তু তোমরা এগুলো মানে বিয়োগটা করতে সহজ হবে। ওকে, 124। রাদারফোর্ডের পরীক্ষায় ব্যবহৃত আলফা বিকিরণে বিদ্যমান পদার্থের সংকেত হচ্ছে কি? আমরা বলছিলাম হিলিয়াম 2+ কণাকে আমরা মূলত বলি কি? আলফা কণা। হিলিয়াম 2+ যে কণিকাটা আছে এটাকে আমরা বলি কিন্তু আলফা কণা। এখানে কিন্তু আমরা জানি হিলিয়াম যেহেতু একটা নিষ্ক্রিয় গ্যাস, এটা কখনো H2 আকারে থাকবে না, এটা কখনো কি থাকবে না? H2 আকারে কিন্তু থাকবে না। হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, সিঙ্গেল আকারে থাকবে, এবং হিলিয়াম থেকে যখন দুইটা ইলেকট্রন বের হয়ে যায় তখন আমরা তাকে বলতেছি মানে অর্থাৎ হিলিয়াম 2+ যে কণিকাটা আছে এটাকে আমরা বলতেছি আলফা কণিকা, যার ভর সংখ্যা হচ্ছে 4, প্রোটন সংখ্যা হচ্ছে 2, এবং কোনো ইলেকট্রন থাকে না। অর্থাৎ হিলিয়ামের যে নিউক্লিয়াসটা আছে সেটাকে আমরা বলতেছি মূলত কি? আলফা কণা। আইসোটনিক দ্রবণ কি? আচ্ছা ভাইয়া, এটা একটু মনে রাখবা যে আইসোটনিক দ্রবণ হচ্ছে যাদের অভিস্রবণিক চাপ একই, অর্থাৎ অভিস্রবণীয় চাপ যাদের এক, তাদেরকে আমরা বলতেছি আইসোটনিক দ্রবণ। কি বললাম? অভিস্রবণিক চাপ যাদের একই তাদেরকে আমরা বলতেছি আইসোটনিক দ্রবণ। সো এখানে হাইপোটনিক, হাইপারটনিক, আইসোটনিক এগুলো আছে, তোমরা পড়তে পারো, খুব একটা ইম্পর্টেন্ট না, খুব একটা আসতেও দেখা যায় নাই, জাস্ট দেখে রাখতে পারো। বাট তোমরা যেটা মনে রাখতে পারো, যেহেতু একবার আসছে আইসোটনিক দ্রবণ কি, সেটা হচ্ছে যাদের অভিস্রবণের চাপ একই। ওকে, হাইড্রোজেন পরমাণু বর্ণালীতে দিয়ে কোন সিরিজের লাইন দেখা যায় না? আমরা জানি লাইমেন, বামার, পেস্টেন, ব্রাকেট, ফুন্ড, কিন্তু এখানে কিন্তু থমসন নামে কিন্তু আমরা কোনো দেখি নাই, থমসন নামে কোনো আমরা লাইন দেখতে পাই নাই। ওকে, অম্লীয় দ্রবণে H2S হাইড্রোজেন সালফাইড চালনা করলে কোনটির অদক্ষেপ পড়বে না? আবার দেখছো আসছে। এখন কথা হচ্ছে আমরা কিন্তু সবগুলা দেখছি, বাট এখানে একটা ফেরাস দিয়ে ঝামেলা করে দিচ্ছে, Fe3+ কিন্তু ছিল না, Fe3+ ছিল না এখানে। ওকে, কোনটির আয়রন Fe2+ এর ইলেকট্রন বিন্যাস? আচ্ছা, এখন Fe2+ এর ইলেকট্রন বিন্যাস কি? আচ্ছা, ফেরাস যখন নর্মাল অবস্থায় থাকে তখন যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তখন এটা হবে আর্গন, 3D হবে, 4s থাকবে। নর্মাল অবস্থায় এটার হচ্ছে 26, তাহলে এটাতে যাবে একটা, এটাতে যাবে কয়টা?
স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাস। ওকে, 26। তাহলে 26 হলে এটাতে যাবে, এখানে তো 18 তাই না, তো 4s2 যদি হয় তো 20, এখানে যাবে 6টা তাই না। হ্যাঁ, এখন ফেরাস 2+ যখন হবে তখন এখান থেকে 2টা ইলেকট্রন চলে যাবে, এখান থেকে 2টা ইলেকট্রন চলে গিয়ে যখন ফেরাস 2+ হবে তখন আর্গন 3d6 থাকবে আর 4s0 হয়ে যাবে, 4s0 হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে কি আর্গন 3d6। ওকে, হোপফুলি বুঝতে পারছো। ওকে, নেক্সট। আচ্ছা, এই যেখানে দেওয়া আছে ফেরাস হলে কি হয়, তারপর 2টা ইলেকট্রন চলে গেলে 3d6 থাকে, তারপর Fe3+ যদি হতে হয় তাহলে আরও একটা ইলেকট্রন চলে যাবে, 3d5 হবে। ওকে, এস শনাক্ত সালফার শনাক্তকরণে মূল দ্রবণের সাথে কোনটি যুক্ত করা হয়? এখন তুমি দেখো, তোমরা এটা খুব একটা আসে না, বাট এটাও কিন্তু ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। এই যে লেড দিয়ে যেটা আছে, এটা কিন্তু সালফার শনাক্তকরণে কি হয়, ব্যবহৃত হয়। লেড দিয়ে যেটা আছে এটা সালফার শনাক্তকরণে ব্যবহৃত হয়। এখানে দেওয়া আছে কিনা একটু দেখি। হ্যাঁ, যেমন আমরা যদি এখানে মূল দ্রবণের সাথে যে বিকারকগুলো দেওয়া আছে, এই সালফার যেটা এটা একটু বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো বাকিগুলোও দেখে রাখতে পারো যে কোনটা কি। আমরা যদি হ্যালোজেন বা হ্যালাইটগুলা আমরা শনাক্ত করতে চাই তাহলে আমরা কী ব্যবহার করতে পারি, সিলভার নাইট্রেট। হ্যালাইট শনাক্ত করার সময় আমি যেভাবে বলি এভাবেই মনে রাখো, সিলভার নাইট্রেট কখন মানে কী শনাক্তকরণে ব্যবহৃত হয়, হ্যালাইটগুলো শনাক্তকরণে। লেড দিয়ে যেটা এটা হচ্ছে সালফাইড, আর এটা হচ্ছে সোডিয়াম আইসোসায়ানাইড আছে এবং সায়ানাইড মূলক আছে। সো এগুলো না পড়লেও হবে আপাতত। নিচের কোনটি প্লাঙ্কের সমীকরণ? আচ্ছা, প্লাঙ্কের সমীকরণ আমরা জানি E=h নিউ। ওকে, প্লাঙ্কের সমীকরণ। আর ই নাম্বার যেটা আছে এটা হচ্ছে ইয়ার সমীকরণ, কি বলে, অনিশ্চয়তার যে সূত্র, হাইজেনবার্গের অনিশ্চয়তার সূত্র সেইটা। আর E=mc² তো আইনস্টাইনের যে সূত্র এটা। ওকে, আর λ=h/mv অথবা λ=h/p, এটা হচ্ছে ডি ব্রগলির সূত্র। সো দেখো এখানে দেওয়া আছে ডি ব্রগলি হচ্ছে λ=h/mv, আইনস্টাইনের ভর শক্তি মতবাদ হচ্ছে E=mc², প্লাঙ্কের সমীকরণ হচ্ছে E=h নিউ, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হচ্ছে λp=h/4π। ওকে, কিন্তু তো এটা তোমরা কিন্তু মনে রাখবা যে এখানে যে ইয়াটা আছে, মানে যেদিকে যাই বলি না কেন সবটা কিন্তু পি এর দিকে থাকবে, অর্থাৎ মুখ করে থাকবে যে আচ্ছা, নেক্সট। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি? দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780 ন্যানোমিটার। এখানে 700 ন্যানোমিটার দিছে, কোনো প্রবলেম নেই, একটু এদিক থাকবেই। এখন দেখো, এখন অনেকেই এটা মুখস্থ করে, সো যাদের মুখস্থ আছে তারা তো ভালোই, কিন্তু খুব একটা এগুলো থেকে আসতে দেখা যায় না এই অধ্যায় থেকে। বাট তোমরা একটু তো বোঝোই, যেমন দেখো যে দৃশ্যমান আলোর আগে আগে আছে কি অতিবেগুনি, তার মানে এটা 380 থেকে কম, তো পারা যায়। দৃশ্যমান আলোর আগে কি 380 থেকে অতিবেগুনি আছে, তাই অতিবেগুনি হবে। তার দৃশ্যমান আলোর পরে আছে কি রাহুলস মম ইজ ভিজিটিং, মানে ভিজিটিং মানে কি দৃশ্যমান, ভিজিবল। তারপর হচ্ছে আঙ্কেল মানে অবলোহিত, এটা হচ্ছে 700 থেকে বেশি, অর্থাৎ ইউভি। না, ইউভি তো আগে, মানে নিচ থেকে উপরের দিকে যাবে। রাহুলস মম ইজ ভিজিটিং, অবলোহিত মানে অবলাল বা আইআর বা ইনফ্রারেড। অবলোহিত মানে কি আইআর, ইনফ্রারেড বা অবলাল মানে অবলোহিত। ওকে, সো দৃশ্যমানের পরে আছে অবলোহিত বা আইআর, সো এটা 700 থেকে বেশি, তারপর হচ্ছে রেডিও ওয়েভ। সো এইভাবে একটু দিয়ে তোমরা যেগুলো জানা, যেমন এইটা থেকে কিন্তু আমরা বের করতে পারি। সো এটা আচ্ছা, নেক্সট। কাছাকাছি স্ফুটনাঙ্কের 2 বা ততোধিক তরলের মিশ্রণ পৃথকীকরণের জন্য নিম্নোক্ত কোন পদ্ধতি ব্যবহার করা হয়? আচ্ছা, এটা একটু আমরা এটা পড়ে নিব। কাছাকাছি স্ফুটনাঙ্কের 2 তরলের মিশ্রণ পৃথকীকরণের জন্য আমরা জানি যে আংশিক পাতন যেটা আছে, আংশিক পাতন এটা কিন্তু ইউজ করা হয়, আংশিক পাতন আমরা ব্যবহার করি। ওকে, অর্থাৎ কাছাকাছি এরকম যে স্ফুটনাঙ্ক, এটার জন্য আমরা কি কাছাকাছি স্ফুটনাঙ্ক, এটার জন্য আমরা কি ব্যবহার করব, আংশিক পাতন। অ্যামোনিয়াম প্লাস আয়নে মোট কয়টি নিউট্রন থাকে? দেওয়া আছে নিউট্রন এর পারমাণবিক সংখ্যা 7,
ভর সংখ্যা 14, হাইড্রোজেনের উভয় সংখ্যা 1, সব কিছু দেওয়াই আছে। তোমরা জাস্ট এখানে যে নিউট্রন সংখ্যা আছে অর্থাৎ কয়টা নিউট্রন আছে সেটা বের করবা। সো নাইট্রোজেনের নিউট্রন সংখ্যা কয়টা? 7টা। হাইড্রোজেনের কয়টা? হাইড্রোজেনের কি নিউট্রন সংখ্যা আছে? হাইড্রোজেন এর উভয় সংখ্যাই 1, অর্থাৎ পারমাণবিক সংখ্যার ভর সংখ্যা যদি 1 হয় তাহলে হাইড্রোজেনের কোনো নিউট্রন সংখ্যা কি নাই, তাহলে এটা 7টা অ্যান্সার হবে। যেহেতু হাইড্রোজেনের কোনো নিউট্রন সংখ্যা নাই তাহলে শুধুমাত্র নাইট্রোজেনেরটা কাউন্ট হবে, আর নাইট্রোজেনের 7 থেকে 14 বিয়োগ দিলে বা এইভাবে বলা যায় নাইট্রোজেনের 7টা। ওকে, লবণের বিদ্যমান ধাতব আয়ন শনাক্তকরণে অগ্নিশিখা পরীক্ষার ঘন HCl ব্যবহারের কারণ কি? এখন ঘন HCl আমরা কেন ব্যবহার করি এটা একটু আমরা পড়ে নিই। যে HCl ব্যবহারের কারণ হচ্ছে ধাতুর লবণসমূহ আয়নিক প্রকৃতির হওয়ায় এগুলো অনুদ্দায়ী। ওকে, উদ্দায়ী না। এসব লবণের সাথে যখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করি তখন তা ধাতব ক্লোরাইডের সৃষ্টি করে। ওকে, ধাতব ক্লোরাইড সৃষ্টি করে এবং এর ফলে আমরা কি করি? মূলত HCl ব্যবহার করে থাকি। ওকে, তাহলে কি হবে? যে যাতে যখন আমরা কোনো একটা ধাতুকে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে করি তখন এটা মূলত লবণ তৈরি করে। এখন লবণসমূহ কিন্তু উড়ে যাবে না, উড়ে যাবে না। তাই যেহেতু ধাতব লবণসমূহ যেহেতু অনুদ্দায়ী, তাই এই অনুদ্দায়ী পদার্থে পরিণত করার জন্য আমরা এই HCl-এর সাথে HCl ব্যবহার করি এবং HCl এগুলোকে অনুদ্দায়ী লবণে পরিণত করে। ওকে, সো ধাতব আয়নের সাথে যে ক্লোরাইড লবণে পরিণত হওয়া। ওকে, মানে লবণে পরিণত হয়। একই শক্তিসম্পন্ন বিভিন্ন অরবিটালের ইলেকট্রনগুলি সর্বাধিক সংখ্যায় বিজোড় অবস্থায় থাকবে। ওকে, সো এই যে আমরা যখন সর্বাধিক সংখ্যা বিজোড় নিয়ে যে কথা বলছে, আমরা এর আগেও বলছি, এটা বলছে বিজ্ঞানী হুন্ডে কোনটা বিজোড় হবে কোনটা না হবে সেই সম্বন্ধে কথা বলছে। ওকে, পলির বর্জনীতে বলতেছে আমাদের একই পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না, কিন্তু হুন্ডে বলতেছে যে ইলেকট্রনগুলো সর্বাধিক বিজোড় অবস্থায় থাকবে। ওকে, মানে সহজভাবে যদি আমরা বলি যে যেহেতু সমশক্তি সম্পন্ন অরবিটাল, সেহেতু অরবিটালে প্রথমে বিজোড় হিসেবে ইলেকট্রনগুলো প্রবেশ করবে, তারপর আস্তে আস্তে একটা করে জোড় হবে। ওকে, এবং বিজোড় ইলেকট্রনগুলোর স্পিন একই দিকে হবে। আর কতবার বলবো? আউফবাউ নীতি জানি আমরা নিম্ন শক্তি স্তর হতে আস্তে আস্তে উচ্চ শক্তি স্তরে, অর্থাৎ শক্তির নিম্নক্রম থেকে আস্তে আস্তে উচ্চক্রম অনুসারে ইলেকট্রনগুলো বিন্যস্ত হবে। ওকে, সো এটা নেক্সট।